আমি তানভীন মদিনা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, এবার মাস্টার্স করছি ইডেন মহিলা কলেজ থেকে। এবং আমি পড়াশোনার পাশাপাশি একটা প্রাইভেট সেক্টরে জব করছি। গত জুলাই মাসে যে সময়টা গিয়েছে এবং আগস্টে যে সময়টা যাচ্ছে, এই সময়টা আমাদের জন্য আসলে অনেক বেশি কঠিন একটা সময়। তবে এই সময়ে যে বর্তমান বাংলাদেশের মানুষজন একত্রিত হয়েছে, সেই বিষয় বা এটা কিভাবে শুরু হলো, এটা নিয়ে আসলে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। আসলে এভাবে ধরতে গেলে আমরা বাংলাদেশের ভিতর হয়তো একটা জেনারেশন ছিল, যে জেনারেশনটা আসলে 1971 সালে যে জিনিসটা দেখে এসেছে। তারপরে হয়তো এমন কোনো পরিস্থিতি হয়নি যে যে বিষয় মানে এত বড় কিছু একটা হয়ে গেছে, যেটা আমরা গত জুলাইয়ে দেখতে পেরেছি। এবং এই জুলাইয়ের যে আমি যেটা বলতে চাচ্ছি মূলত এটা আসলে একটা পরিবর্তন। এই পরিবর্তনটা যেখান থেকে শুরু হয়েছে গত জুলাই থেকে। এবং এই জুলাই যে পরিবর্তনটা এনেছে সেটা হলো জেনারেশন জেনজি, আসলে আমি আসলে জেনজি জেনারেশন থেকে বলছি। তো জেনারেশন জেড যে জিনিসগুলো আসলে করেছে তার হলো যে বড় একটা পরিবর্তন এসেছে, পরিবর্তন এনেছে। এই পরিবর্তনটা আসলে কোথা থেকে আসলো? তাদের আসলে তাদের সাহসিকতা মনোবল থেকে এসেছে। যেমন গতকাল আমরা দেখতে পেলাম, বা আমরা টিএসসি তে রোজই দেখতে পাচ্ছি যে জেনারেশন ছোট থেকে এখন জেনারেশন অবশ্যই যে সব জেনারেশন মানুষজন আসছে, তার সব শ্রেণীর মানুষজন কাজ করছে। তবে সেই ক্ষেত্রে যে প্রথম দিক দিয়ে স্টেপটা নিয়েছে, এটা কিন্তু আসলে জেনারেশন জেড। এই যে বর্তমান যে বন্যার যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমি কখনো এর আগে দেখিনি এত একসাথে হয়েছে। অবশ্যই বন্যা হয়েছে, 88 সালের বন্যা আছে, 7 সালের বন্যা ছিল, 4 সালের বন্যা ছিল। তবে বন্যায় যে মানুষদের সাহায্য করা, এটা সবসময়ই ছিল। তবে বর্তমান যে জিনিসটা দেখা যাচ্ছে বা যে ব্যাপারটা দেখা যাচ্ছে, সেই ব্যাপারটা আসলে আমি কখনো দেখিনি বা আমরা কখনো দেখিনি, এবং আমাদের কোনো আগের জেনারেশন বলতে পারবে কিনা আমি আসলে বলতে পারছি না। কারণ বর্তমানে যে এখন যে চাচ্ছে, যেভাবে পারছে সেভাবে সাহায্য করে যাচ্ছে। বর্তমানে আমি যে ফেসবুকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পারি যে আসলে মানুষজন সাহায্য করার জন্য ভলেন্টিয়ারি হিসেবে কত যেতে চাচ্ছে, বাট আসলে যেতে পারছে না, কারণ অলরেডি এখানে এতগুলো মানুষ বা এতগুলো তরুণ যে অলরেডি সাহায্য করছে। তো এই জিনিসগুলো আসলে একটা পরিবর্তন, একটা বিরাট পরিবর্তন এসেছে, যে বিরাট পরিবর্তনটা আসলে তরুণদের দ্বারা জেনারেশন জেড দিয়ে শুরু হয়েছে। যেমন আমাদের দেশের যে যুদ্ধের সময়, জুলাই মাসের যে রক্তক্ষরণটা হলো বা যে সময়গুলো আমরা পার করলাম, তারপর দেশের পরিস্থিতি, রাস্তাঘাট থেকে শুরু করে অবস্থা কেমন ছিল, জিনিসগুলো আসলে দেখার মতো না, বা জিনিসগুলা দেয়াল থেকে শুরু করে গাছ থেকে শুরু করে সবকিছু আসলে বুঝাই যাচ্ছিল যে এখানে কিছু একটা ভয়ঙ্কর কিছু একটা হয়ে গেছে। আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে আমরা সবকিছু আসলে দেখেছি, আমরা যারা আসলে নিজের চোখে দেখেছি বা নিজে যে কোনো ভাবে আসলে আন্দোলনের রাস্তায় থাকা থেকে শুরু করে বা ঘরে বসে সাপোর্ট থেকে শুরু করে সবগুলোই করেছে। এবং আস্তে আস্তে সব শ্রেণীর মানুষই এসেছে, সব জেনারেশনে এসেছে। তবে প্রথম যে উদ্যোগ নেওয়াটা, এটা কিন্তু আসলে তারা অন্য জেনারেশন জেড ছাড়া অন্য কোনো জেনারেশনকে আমি দেখিনি, বা কেউ বলতে পারবে না তারা দিয়েছে। বর্তমান যে আমাদের উপদেষ্টা হয়েছে, তার ভিতরে দুজন আমাদের তরুণদের থেকে পেরেছে। আসলে তরুণদের দ্বারা কিছু চেঞ্জ আসতে পারে বা তরুণদের দ্বারাই পরিবর্তন আসবে। আমি মনে করি যে আমরা যারা এই পরিবর্তনটা এনেছি, আর এই পরিবর্তনটা ধরে রাখার দায়িত্ব আসলে আমাদেরই, আমরাই ধরে রাখবো। তবে হ্যাঁ, এর জন্য যে অন্য শ্রেণীর মানুষদের যে আমরা এভাবে সাপোর্ট পাচ্ছি, এটা কখনো আসলে আগে ছিল না। তারা হয়তো নিজেদের নিয়ে ব্যস্ত বা নিজেদের চিন্তাটাই করতো, তারা হয়তো তাদের একটা পয়েন্ট অফ ভিউ ছিল যে না, অন্য কথা বলা যাবে না, করা যাবে না। কিন্তু বর্তমানে এই চেঞ্জেসটা আসছে। যেমন আগে যখন মা বাবা বলতো যে না, এই প্রবলেমের ভিতর বা এই গ্যাঞ্জামে তোমার যাওয়া যাবে না, কিন্তু বর্তমানে মা বাবার ভিতরে এই চেঞ্জেসটাকে কারা এনেছে? জেনারেশন জেটি এনেছে। যে তারা এখন তাদের মা বাবা বলছে না, বাবা মা তোরা যা, তোরা কাজ কর, তোরা এইটা কর, কোনো সমস্যা নেই। এই যে পরিবর্তনটা মা বাবার থেকেই আসলে শুরু, নিজের পরিবার থেকে পরিবর্তনটা আর আনতে হবে। যে কোনো পরিস্থিতিতে আমি জেনারেশন জেড কে দেখছি, রাস্তায় ট্রাফিক নেই, তারা ট্রাফিকের কাজ করছে। অবশ্যই তারা কিছু কি না কিছু ভুল থাকবে, মানুষ আসলে মানুষ সবকিছু শিখে আসে না। জেনারেশন জেটও যে সবকিছু শিখে এসেছে, পড়ে এসেছে, সংবিধান মুখস্থ করে এসেছে, ব্যাপারটা এরকম না। তারা তাদের পক্ষ থেকে যতটুকু জানে ততটুকু তারা চেষ্টা করেছে। এই যে অবশ্যই অনেক মানুষের অভিযোগ ছিল যে জেনারেশন জি বুঝে ট্রাফিকে দাঁড়িয়েছে, তারা ট্রাফিকে কাজ করছে, একটু বেশি বেশি করছে। কিন্তু আসলে তাদের ভিতর যে সাহায্য করার প্রবণতাটা, এটা আপনারা দেখুন, এই জিনিসটা আসলে কোথা থেকে আসলো? এত মানুষের স্কুলে পড়া একটা বাচ্চা, ক্লাস 9-10-এ পড়া, কলেজে পড়া স্টুডেন্টস আইডি কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, তারা তাদের কাজ করছে। এই যে এই জিনিসটা, তাদের যে সাহায্য করার আগ্রহটা,
ঠিক আছে, বর্তমান সময়ে যারা আসলে মোবাইল ফোনে গেমিং নিয়ে ব্যস্ত বা গেমিং করতে ব্যস্ত বা সোশ্যাল মিডিয়াতে তাদের নিজস্ব কার্যকলাপ দেখাতে ব্যস্ত, তারাই যদি এই জিনিসটাকে মানে তারাই যদি সাহায্য করতে আসে বা তাদের মাথার চিন্তা যদি এরকম, চিন্তাধারা যদি এরকম হয় যে আসলে আমরা সাহায্য করব, এই যে সাহায্য করার প্রবণতাটা, এই ইচ্ছাটা, এই ইচ্ছা শক্তিটা, এই ইচ্ছা শক্তিটা আসলে আমি অন্য কোনো জেনারেশনের ভিতর খুঁজে পাইনি। এটা আসলে জেনারেশন যেটি আসলে করেছে আমার মতে। ইভেন আমার মনে হয় আমার সাথে অনেকেই আসলে একমত হবে, এবং আমি মনে করি যে আসলে আমাদের কিছু মানে এই জিনিসগুলো আসলে থাকা দরকার যে আসলে আমরা সাহায্য করব। যদি মানে না আগাই, তাহলে আসলে কারা আগাবে? কারণ আমাদের কাছে এখন আমাদের যে রক্ত, আমাদের যে এখন শক্তি, আমাদের যে মনোবল, এই মনোবলটা আসলে অন্য কোনো জেনারেশন বা ছোট বা সিনিয়র সিটিজেন কারোর ভিতর তো নেই। এই মনোবলটা আসলে থাকলেও হয়তো বলতে পারছে না বা বলবে না। এই সময়টা একটা মানে তাদের ভিতরে একটা সংকোচ বা তাদের ভিতরে একটা জড়তা থাকবেই বা ছিলই। কোনো একটা রিজনে তারাও হয়তো তাদেরও নিজস্ব একটা পয়েন্ট অফ ভিউ রয়েছে। তবে জেনারেশন জেড যেটা করে দেখালো এবার জুলাই থেকে আগস্ট, আমরা যদি দেখে যাই পুরা 2টা মাস যা দেখালো, এটা আসলে বাংলাদেশে কখনো দেখেনি, আর বাংলাদেশ কখনো দেখতেও পারবে না। তো আমি জেনারেশন জেড থেকে আমি বলতে চাচ্ছি, আমাদের বাংলাদেশের যে প্রান্তে আছে মানুষ, বর্তমান যে দেশের পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিটা আসলে অনেক বেশি বিপদ আছি আমরা। তবে হ্যাঁ, আমাদেরই আগাতে হবে। আমরা যে যেখানে আছি, যে যেভাবে পারি সেভাবে দেশের মানুষকে সাহায্য করব, দেশকে সাহায্য করব। আগে আমরা পরিবর্তন হব, তারপর আমরা দেশকে পরিবর্তন করব। ধন্যবাদ। আমি সবরা জাহান জেরিন, আমি পড়াশোনা করছি ইডেন মহিলা কলেজে। আমাদের দেশে যে পরিস্থিতি চলছে তার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমাদের মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা জুলাই মাসটা এখনো শেষ করতে পারিনি। জুলাই থেকে আমাদের যে বিপদটা শুরু হয় দেশে, সেটা অগাস্ট শেষ হয়ে যাচ্ছে, এখনো আমরা সেই বিপদটা থেকে মোকাবেলা করে উঠতে পারছি না। আমরা নিজেরাই নিজেদের থেকে দেশটা গোছানোর কাজ শুরু করি। যেমন হচ্ছে ছাত্রদের বলি যে তারা হচ্ছে ট্রাফিক সামলানো শুরু করে নিজ দায়িত্বে। কোথাও থেকে কোনো রকম হচ্ছে আপনার ওয়ার্ডার করা হয়নি, কেউ আপনাকে হচ্ছে ফোর্স করা হয়নি। তারা নিজেদের মানে নিজেদের মন থেকে দেশপ্রেম যেটা বলে, দেশপ্রেমের কারণে নিজে থেকে নিজেরা কাজ করা শুরু করে। তারা হচ্ছে আপনার যদি বলা হয় যে দেয়াল রং করা, কারণ সেই যখন আন্দোলন চলে আমরা নিজেরাই প্রতিবাদের ক্ষেত্রে দেয়ালে অনেক কিছু অঙ্কন করি, সেগুলো নিজে থেকে একটা ফান্ড ক্রিয়েট করে নিজেরা রং কিনে নিজেরাই সেগুলো আবার ঠিক করে। রাস্তা পরিষ্কার করা থেকে শুরু করে যেসব পুলিশ থানাগুলো হচ্ছে আমাদের নষ্ট হয়ে যায়, সেগুলো মানে সব পরিষ্কার করে, সব ছাত্ররা নিজে থেকেই করে। তার মধ্যে যখন আমরা একটু গুছিয়ে ওঠার শুরু করেছি, তখন হচ্ছে আমাদের দেশের একটা অংশে হচ্ছে বন্যা শুরু হয়। সেটা যেভাবেই হোক সেই জায়গাতে যেতে চাচ্ছি না, প্রাকৃতিক ভাবে হোক কিংবা কারো ইচ্ছাই আমাদেরকে হচ্ছে বিপদে ফেলার জন্য হোক, যেটাই হোক, এখন কথা হচ্ছে আমাদেরকে বিপদটা থেকে মোকাবেলা করতে হবে। তার জন্য হচ্ছে এখানে আমি জেনারেশন জেড কে শুধু বলবো না, আমি বলবো যে দেশের প্রত্যেকটা মানুষ, সেটা 10 বছরের একটা শিশু হোক, সেটা হচ্ছে 5 বছরের শিশু হোক কিংবা 70 বছরের একজন বয়স্ক বৃদ্ধ হোক, সবাই হচ্ছে নিজ দায়িত্বে দেশকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছে। সেক্ষেত্রে গতকাল আমি যেটা বলি, টিএসসি তে কি হয়, সেখানে হচ্ছে আপনার হচ্ছে ত্রাণ কালেক্ট করা হয়। ত্রাণ কালেক্ট করার ক্ষেত্রে তখন সকলে যে যার মতো পেরেছে, যে আমাদের দেশে সবসময় কি হয় যে কোথাও একটা ফ্রিতে কিছু দেওয়া হচ্ছে, আগে যাচ্ছে লাইন ধরতেছে সেই জিনিসটা কালেক্ট করতেছে, কিন্তু গতকাল সেটা হয়নি। গতকাল সবাই তার বাসা থেকে ত্রাণ নিয়ে আসছে জমা দেওয়ার জন্য, যেটা বাংলাদেশে খুবই বিরল। আমরা আমাদের জন্মগত একটা স্বভাব থাকে কি, আচ্ছা কোথাও হচ্ছে, যেমন মসজিদে বলি, শুক্রবারে যদি হয় যে কোথাও আচ্ছা নামাজের পর আপনাকে মিষ্টি দিবে, সবাই যাবে সেদিন নামাজে, কারণ মিষ্টি নিবে ফ্রিতে। ফ্রি জিনিসটার জন্য আমাদের সবার অনেক বেশি উৎসাহ থাকে। সেই ক্ষেত্রে কালকে কিন্তু মানুষ ফ্রিতে দিতে আসছে যে না, আমাদের একটা অঞ্চলের মানুষজন খুব কষ্টে আছে, আমরা তাদেরকে সাহায্য করি। সেটা অর্থ হোক, সেটা হচ্ছে খাবার হোক, সেটা আপনার ওষুধ হোক, তা হচ্ছে আপনার জামা কাপড় হোক। এই ক্ষেত্রে আপনাদের আরেকটা ব্যাপার আমি বলতে চাচ্ছি, যাদেরকে আমরা ত্রাণ দিচ্ছি তারা কিন্তু কেউ গরিব দুঃখী না, কিংবা আমরা তাদেরকে হচ্ছে ত্রাণটা দান করছি না, আমরা অ্যাকচুয়ালি তাদেরকে সাহায্য করছি। কারণ আমি যদি আজকে ঢাকায় বিপদে পড়ি, তাহলে দেখা যাবে যে আমার গ্রাম অঞ্চলে যেসব ভাই বোন আছেন তারা আমাকে সাহায্য করবে। আমরা সেই সাহায্য করছি, কাউকে আমরা দান করছি না, এই জন্য আমরা দান ওয়ার্ডটা ব্যবহার করব না। আর যেটা হচ্ছে যে
কালকে একটা জিনিস আমি হচ্ছে ফেসবুকে দেখলাম যখন বাসায় গেলাম রাতের বেলা। সেটা হচ্ছে একটা ১০ বছরের বাচ্চা, সে হচ্ছে উমরা করবে। তার জন্য সে কয়েক বছর ধরে টাকা জমিয়েছে। সেই টাকাটাই সে হচ্ছে কি করছে? এই বন্যা কবলিত মানুষদের জন্য আ ত্রাণ হিসেবে দিচ্ছে। কিংবা হচ্ছে ৭০ বছরের একজন বৃদ্ধ, সে তার টাকাটা হচ্ছে দিয়ে যাচ্ছে। ৫ বছরের একটা বাচ্চা যে তার জন্মদিনের টাকা, টিফিনের টাকা সবকিছু জমিয়ে সাইকেল কিনবে। সেই সাইকেলের টাকাটা দিয়ে যাচ্ছে। তাহলে এখানের মূল ব্যাপারটা হচ্ছে যে যখন আমাদের ফ্যামিলিতে হয় না যে আজকে আচ্ছা বাবা অসুস্থ, আ আমাদের হচ্ছে যা অর্থ ছিল শেষ হয়ে গেল। আচ্ছা তখন কি দেখা যায়? নানু বাড়ি থেকে, দাদু বাড়ি থেকে, ফুপুরা, খালারা সবাই হচ্ছে অনেক সাহায্য করে। সো আমাদের ক্ষেত্রে এমনটা হয়েছে যে আমাদের দেশটা হচ্ছে আমাদের পরিবার। যে যেভাবে পারছি আমরা হচ্ছে সাহায্য করছি যাদের তাড়াতাড়ি হচ্ছে তারা এই অবস্থাটা থেকে বেরিয়ে আসতে পারে। এখন মানে মূল কথা আপনাদের সাথে বলা হচ্ছে এটা, এই বন্যা অবস্থাতে আমরা সবকিছু ম্যানেজ করেছি। আমাদের আ যথেষ্ট ভালো একটা পরিমাণ প্রত্যেকটা ফাউন্ডেশনের টাকা আপনার হচ্ছে আ ফান্ডটা ভালো পেয়েছি। প্রবাসীদের থেকে আমাদের ভালো একটা টাকা এসেছে। কথা হচ্ছে যে বন্যার পরে, বন্যা চলাকালীন সময়ে আমরা যতটা শক্তিশালীভাবে একত্র হয়ে মোকাবেলা করছি, বন্যার পরে কি হবে? বন্যার পরে কিন্তু এই সমস্যাগুলো আরো বৃদ্ধি পাবে। পানি কমে যাবে, থাকার অবস্থা থাকবে না। আপনার হচ্ছে ওয়াশরুমের ভালো ব্যবস্থা থাকবে না। নানান রকম রোগ, পানিবাহিত রোগ তৈরি হবে। আপনার হচ্ছে মেডিসিনের প্রবলেম হবে। মেয়েদের যে শারীরিক আ প্রতি মাসে যে সমস্যাটা আছে সেটার জন্য একটা আমাদের পদক্ষেপ নিতে হবে। ছোট বাচ্চাদের জন্য পদক্ষেপ নিতে হবে। যার কারণে আমাদের প্রচুর পরিমাণে মেডিসিন লাগবে। আমাদের হচ্ছে মেডিসিনের পাশাপাশি ওই অঞ্চলের সবাই সচেতন। কিন্তু তারপরও আপনি যখন বিপদে পড়বেন আপনার মাথায় ওই সচেতনমূলক জিনিসগুলো কাজ করে না। তাহলে আমাদের প্রতিনিয়ত বন্যার সময় তো আমরা তাদের সাথে আছি। বন্যার পরেও কিভাবে তাদের সাথে থাকা যায়? তাদেরকে কিভাবে তাড়াতাড়ি তাদের বাসার ব্যবস্থা করা যায়? সবার আগে আমাদের ১ম পদক্ষেপ নিতে হবে। আমাদেরকে আগে হচ্ছে ওয়াশরুমের ভালো ব্যবস্থা করতে হবে। এইটার মাধ্যমে আমাদের পানিবাহিত যে রোগগুলা সেগুলা থেকে আমরা আ বেরিয়ে আসতে পারবো। তাদেরকে হচ্ছে বাচ্চাদের জন্য একটা ব্যবস্থা নিতে হবে। এভাবে আমরা ধীরে, ধীরে আমাদের দেশটাকে আবার একত্রিত হয়ে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আমি, আপনি আমাদের সকলের নিজ, নিজ দায়িত্ব থেকে আমরা যদি একটু সচেতন হই, একটু তাদেরকে আ সহযোগিতামূলক আচরণ করি তাহলে আমরা নিজেরাই আ খুব আ ভালোভাবে এই পরিস্থিতিটা মোকাবেলা করতে পারবো। ওনাদের জায়গায় আমি আপনিও থাকতে পারতাম। ওনাদের জায়গায় আমাদের পরিবারও থাকতে পারত। সেক্ষেত্রে ওনাদেরকে হচ্ছে দেশের অন্য একজন জনগণ না ভেবে নিজের পরিবার ভেবে যদি আপনি কাজ করেন, সহযোগিতার জন্য এগিয়ে আসেন তাহলে আমার মনে হয় শুধু জেনারেশন জেড না, সকলে মিলে যদি আমরা এগিয়ে আসি তাহলে এটা হচ্ছে সুন্দরভাবে আমরা মোকাবেলা করতে পারবো। ধন্যবাদ সবাইকে।